প্রোগ্রাম আসলে একটু হ্যালো ফারান ভাই। হ্যালো। হ্যালো সমর্থন দাদা। হ্যালো। বলেন।
জি ভাই, বলেন বলেন। কেমন আছেন আপনি? জি ভাই, অনেক ভালো আছি। কে বলছেন? চিনলাম না ভাই। ভাই সুভাষ রায়। ও আচ্ছা আচ্ছা, সুভাষ দা, বলেন কেমন আছেন? হ্যাঁ, এই তো ভালো। বাসার সবাই কেমন আছে? আছি ভাই, মোটামুটি অনেক ভালো আছি। ও, আপনার বাসা জানি কোথায়? ভাই আমার বাসা হচ্ছে ডিমলা উপজেলা, নীলফামারীর ডিমলা উপজেলা। ও, নীলফামারীর লোকজন তো অনেক ভালো। আপনার ভাই? আমার ঠাকুরগাঁয়। ঠাকুরগাঁও, আচ্ছা আচ্ছা। নীলফামারীতে ফ্রেন্ড আছে তো অনেক। ও আচ্ছা আচ্ছা। এর আগে কাজ করছিলেন আপনি? না ভাই, এর আগে আমি কোথাও কাজ করি নাই। এখানেই এট ফার্স্ট? এট ফার্স্ট, হ্যাঁ। তাহলে তো আপনি? কি জানি, এর আগে কাজ করছি কি জানি, ডিপ্লোমা শেষ করে অ্যাটাচমেন্টে গেছিলাম। ও আচ্ছা মনে আচ্ছা। হয় যে সপ্তম সেমিস্টারের পরে যে অ্যাটাচমেন্টে যায়, অ্যাটাচমেন্টে গেছি, তারপরে তো 3 মাসের কোর্স, 1.5 মাস করছি। 1.5 মাস করার পরে তারপরে তো হলে ঢাকা শহরে থাকা যাবে না, বাসা আসতে লাগবে করোনার জন্য। তারপরে তো কি জানি বাসা আসলাম, বাসা আসার পরে 2 মাস ছিলাম বাসায়। বাসায় তো বাইরে থেকে অভ্যাস, বাসায় কি থাকা তখন আর ভালো লাগে না। হুম, হুম, এই 2 মাস পরে তখন কি জানি বলে মেসে উঠছি, মেসে যে কষ্ট, নিজে রান্না করে খেতে লাগে। আচ্ছা আচ্ছা। এই কাজ কাম শিখতেছি, এখানে শিখতেছি আরো বাইরে শিখতেছি। এখন কি বাসায় আছেন নাকি? না, এখন আমি মেসে আছি আপাতত, ঠাকুরগাঁয়ে আছি। বাসা থাকলে আমার সাইডে তো, বাসায় হচ্ছে নেট প্রবলেম, আর একটু ঝড় বৃষ্টি হলে দেখা যাচ্ছে যে কারেন্ট থাকে না। একই অবস্থা ভাই, আমাদের এদিকেও একই অবস্থা। এই জন্য মেসে উঠছি। আপনি কোনো পেশার সাথে সম্পৃক্ত আছেন নাকি? না, আপাতত পেশার সাথে সম্পর্ক তো নাই, কি জানি বলে আপাতত কাজে শিখতেছি। ও আচ্ছা আচ্ছা। মানে ডিপ্লোমা শেষ হয়ে যায় তো, এতদিনে জব টবে ঢুকতাম, ভালো কিছু করতাম, কিন্তু করোনা আসে, পিছিয়ে গেলাম, এখন আবার ব্যয় হয়ে যাইতে হবে ঠাকুরগাঁয় যেগুলা। আমার এক বন্ধু একটা এনজিও তে আছে, ওর একটু খবর নেই, জানেন তো কোথায় আছে ও? ঠাকুরগাঁ তো খুব প্রশংসা করে ভাই। কিরকম প্রশংসা করে, ভালো না খারাপ? ও, প্রশংসা কি খারাপ হয় কখনো? প্রশংসা তো ভালোর জন্য প্রশংসা করে। প্রশংসা তো অনেক ধরনের আছে না। মানে ও মাইক্রো ক্রেডিটে আছে তো, বলে যে মানে খুব ভালো। আর আমাদের ম্যাচে রাজশাহী থেকে একজন আছে ব্যাংকার, উনি ব্যাংকে জব করে। ও বলতেছে যে ওদিককার চেয়ে রাজশাহীর চেয়ে আর অন্য জেলায় যে গেছি, যাওয়ার চেয়ে এখানে বেস্ট, এখানে আমার ভালো লাগে। একটু দূরে থাকে রাজশাহী, কিন্তু শান্তি আছে, হুম 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 হুম। পরিবেশ দিক দিয়ে ভালো আছে, মানুষের ব্যবহার আছে ভালো। ওদেশে অন্য কোথাও গেলে যে ব্যবহার আছে একটা করছিল আমার সাথে, এখানে আসে নিজের মতো হয়ে গেছে, বাসার মতো। হুম। হ্যাঁ জি স্যার। জি স্যার। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনাদের? ভাই, ভাই আদাব। এখন কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, এই ব্যাচটাতে কন্টিনিউয়াসলি আপনাদের অ্যাটেন্ডেন্স কম দেখতে পাচ্ছি। ফার্স্টের দিকে আসলে ক্লাসে কতজন ছিলেন বা আপনার ব্যাচে টোটাল এনগেজমেন্ট কতজন? স্যার স্যার ছিল অনেকগুলো স্যার, যে 10 মিনিটের ব্রেক নিছে তো, লিভ নিছে দু একজন। রাইট স্যার? আচ্ছা।
কন্টিনিউয়াসলি কতজন আপনার ক্লাসে থাকছেন, মানে অ্যাটেন্ডেন্স শিটে তো আপনার ডিটেলস যেটা আছে। ও, বুঝতে পেরেছি। হুট করে এটা হওয়ার কারণটা কি কোনো কিছু ফাইন্ড আউট করা গেছে? বুঝতে পেরেছি। ফ্যাক্ট হচ্ছে কি জাহিদ ভাই, আমি বুঝতে পেরেছি। তো যখন ইন্টারভিউ নেওয়া হয় তখন কিন্তু তাদের কমিটমেন্ট এটা ছিল না। বলেইছিলাম যে আপনারা যদি অ্যাজ এ টেস্ট, যে আমি এটা করতে পারবো কি পারবো না, এই টেস্ট হিসেবে নিলে আইসেন না। অ্যাটলিস্ট আগে নিজে থেকে কিছু অ্যানালাইসিস করেন যে যে কোর্সটা আপনি করতে যাচ্ছেন এটা সম্পর্কে আপনার আইডিয়া আছে। অফ দ্য পার্সন মানে সেই ক্ষেত্রে বলছে যে হ্যাঁ আমি পারবো, এটা সমস্যা নাই, আমি জানি। তো আসলে কিছু বলার নেই এই ক্ষেত্রে, কারণ যিনি এখান থেকে ড্রপ করে গেলেন ওই জায়গাটা এখন খালি। ওই জায়গাটায় হয়তো আরেকজন ইন্টারেস্টেড পিপল অ্যাড হতে পারত, সেই অপরচুনিটিটা নিলে তার জন্য হয়তো বেনিফিটটা আসতো বা সে এইটাকে ডিজায়ার করে। তো এই জন্য আমরা প্রথম থেকেই বলি যে আপনারাও যাকে রিফার করবেন এটুকু কনফার্ম হয়ে নেবেন যে তিনি কি এই কোর্সের জন্য ইলিজিবল কিনা, তো করতে পারবে কিনা, কন্টিনিউ করবে কিনা, এবং এট দ্য এন্ড পর্যন্ত সে এটা মেনটেন করবে। কারণ আমাদের কিন্তু এখানে টার্গেটটা হচ্ছে 2 মাস কিন্তু এই যে ট্রেনার আপনাকে ফিল আপ করবে। এরপরে আরো 3টা মাস হচ্ছে আপনাদেরকে দেওয়া হবে যাতে করে আপনারা মার্কেট প্লেস গুলোতে প্লেস করে কাজ করতে পারেন। আপনাদের প্রবলেম থাকলে সেগুলোকে সলভ করা, কমিউনিকেশন প্রবলেম থাকলে সেটাকে সলভ করা, এবং আপনাদের এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে যাবতীয় সাপোর্ট গুলো দেওয়া। তো এই যে প্রত্যেকটা ব্যাপার, এগুলো খুব স্ট্রাকচার ওয়াইজ কিন্তু আমরা এখান থেকে যাই। তো এই সিস্টেমটা হয়তো আরেকজন ইন্টারেস্টেড পার্সনের জন্য বেস্ট ছিল। এই জন্য ইভেন মিনিস্ট্রিতে যখন আপনাদের প্রথম ক্লাস স্টার্ট হয় তখন 30 জন 35 জন ছিল। হয়তো বা আপনাদেরকে পরিচিত অনেকেই, অথবা আমি বলবো যে আসলে আহ, কি তারা কি চিন্তা করে যে অ্যাটাচমেন্টে আসছিলেন, আই ডোন্ট নো। হুট করে এতটা পার্সেন্টেজ কমা কিন্তু আসলে অন্য কোনো কাছে আমি দেখি নাই। ট্রুলি যদি মানে আদার্স কোনো অপশন বা কোনো প্রবলেম থাকে সেটা আমি বুঝতে পারিনি যে এই ব্যাচটায় কেন 13 জন ড্রপ আউট। রাইট, 13 জন একটা ব্যাচ থেকে ড্রপ আউট হওয়া, এটা কিন্তু আমি বুঝি নাই কারণটা কি। হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে তারা হচ্ছে এই কন্টিনিউয়াস প্রসেসটা তাদের জন্য এখন হ্যাজাল হচ্ছে, কিন্তু ফার্স্ট টাইম তারা থিঙ্ক করেছিল যে আমি হয়তো এখন অ্যাটাচ করলাম, 2 দিন একটু মোবাইলে থাকলাম, একটু প্র্যাকটিস করলাম, বা বিভিন্ন ওয়ার্ক প্লেসে আছে সেখান থেকে সে কানেক্টেড থেকে এটা করার চেষ্টা করছে, কিন্তু এখন কোপ উইথ করে পারেনি। Got it. ঠিক আছে। আপনাদের এখন যারা এখানে কন্টিনিউ করছেন তাদের ভেতর থেকে কি আপনি সাড়া পাচ্ছেন, তারা কেমন কি রেসপন্স করছে? ভেরি ফাইন।
তার মানে এনারাই হচ্ছে সিরিয়াস পিপল, বাকিরাও আছে। Very good. এখন যেহেতু এটা একটা স্টার্টিং পয়েন্ট আছে, 10টা ক্লাস খুব বেশি, এখনো আপনাদের 50টা ক্লাসের মধ্যে 10টা, তো 5 ভাগের 1 ভাগ হয়েছে। এখন আমরা হচ্ছে একটা টার্গেট করেছি, জাহিদ ভাই আপনাকে বলে রাখি তাহলে বেটার হবে, যে আমরা কোন ট্র্যাকে আছি। আমরা মূলত এই 2 মাস কমপ্লিট করার পরেই যেহেতু মার্কেট প্লেসে তাদের কাজের জন্য অ্যাপ্লাই করা বা ওইখানে ট্রাই করতে হবে, তো প্রোফাইলটা তো আমরা ক্লাস এর মধ্যেই তৈরি করে ফেলবি। এবং আমরা যেটা করি সেটা হচ্ছে যে তারপরে যখন ক্লাসটা স্কিলটা গ্রো হয়ে যায়, এরপরে তাদেরকে মার্কেট প্লেসে কাজের জন্য অ্যাপ্লাই করা ট্রাই। কিন্তু আমি বলতে চাচ্ছি, যদি এরকম হয় যে আপনি ওয়েবসাইট অপটিমাইজেশন লাইক ওয়েবসাইট স্পিড আপ করা, স্পিড আপ করা, এটার জন্য কিন্তু খুব বেশি টেকনিক্যাল নলেজ, বলতে গেলে কোডিং নলেজ অতটা লাগে না। এটার জন্য একটা গিগ আমরা প্রিভিয়াস ব্যাচগুলোতে খুলে দিয়েছি, হয়তো অনেকেই বুঝতে পারছে, অনেকে আমার কথাটা বুঝতে পারছে না। এটা আমি চাচ্ছি, ওয়েল, হ্যাঁ, এটা হুমায়ুন আহমেদ মাইতি। কথা হয়েছে, অনেকেই কাজ পাচ্ছে এই গিগে, বুঝছেন? তো ইভেন সামন্তি হক অলরেডি এই গিগে কাজ করছে। সামন্তি হক, আপনি এটা অন্য ব্যাচের মাইট গাই, অনেকেই এই গিগটাতেই ম্যাক্সিমাম রেসপন্সটা পাচ্ছে, কারণ এটা এমন একটা টপিকস যে কেউ ওয়েবসাইটটা ক্রিয়েট করার পরে আর কি এই ব্যাপারটা তাদের জন্য খুব হ্যাজাল হয়ে দাঁড়ায়। তো হয়তো কি কিছু অপটিমাইজেশনের মাধ্যমে এটা করা যায়, ছোট টুইকি কাজ। তো এই জন্য আমি বলবো যে আপনি একটা ওয়েব পেজ এখন হয়তো স্টিমেল দিয়ে করালেন, পাশাপাশি এইটাকে কিভাবে স্পিড আপ করা হয় হয়তো 15টা ক্লাসের পরে আপনি ওই জিনিসটা তাদেরকে বুঝাতে পারবেন। আপনি এক্স্যাক্টলি, এটা গেল একটা। সেকেন্ড কথা হচ্ছে আপনি টেবিলের উপরে খুব বেশি জোর দিবেন, টেবিল ফরমেশন। কেন? এটার কারণ হচ্ছে আমরা ইমেল টেমপ্লেটের উপরে একটা গিগ তাদেরকে তৈরি করব, এবং এটা খুব ইজিলি এইচটিএমএল এর জাস্ট টেবিলের ফরমেশনটা যদি খুব ভালোভাবে কেউ জানে, তাহলে তার জন্য এটা করা ইজি। আরো কিছু ট্রিক্স এখানে আছে, সেটা দেওয়া যাবে। এই দুটো দিক হচ্ছে আপনার এইচটিএমএল সিএসএস পার্টে আমি রাখতে চাচ্ছি, যেটা আপনি ক্লাসে এই দুটো ব্যাপারে তাদেরকে এক্সারসাইজ করায় একটা স্টেজে নিয়ে আসা যায় কিনা ট্রাই করুন। তাহলে আপনি একটা কাজ করেন, সবাইকে দিয়ে টেবিল দিয়ে, অনলি টেবিল, কোনো ডিভ না, অনলি টেবিল দিয়ে কিছু স্ট্রাকচার দিয়ে দেন। নেস্টেড টেবিল থাকবে তার মধ্যে, একটা টেবিল না, নেস্টেড টেবিলও থাকবে ইউজ পরিমাণে। এরকম একটা এক্সারসাইজ তাদের দেন, যাতে করে কি হবে, যখন ইমেল টেমপ্লেটের ওই কাজগুলোর ব্যাপারে তাদেরকে আর কি প্রভোগ করা হবে, তখন তারা ওইটা বুঝতে পারবে, করতে পারবে, করতে পারবে। তো এটা ট্রাই এটার মধ্যে দিয়ে রাখলেন। আর ওয়েবসাইট অপটিমাইজের জন্য আপনি গুগল স্পিড স্পিড টেস্ট, জিটি ম্যাট্রিক্স, এই সমস্ত জায়গায় টেস্ট করে বিভিন্ন ওয়েবসাইটে, হতে পারে এটা পার্সোনাল একটা ওয়েব পেজ আগে থেকে আপনার করা আছে, ওইটা টেস্ট করে ওইটাকে ইমপ্রুভ করার জন্য আপনি একটা সিমুলেশন আগে থেকে রেডি করলেন, যে আপনার ওয়েবসাইটে বর্তমানে স্পিড লো আছে, কি কি স্পিড আপ করলে ওটা স্পিড আপ হয়, এটা আপনি আগে থেকে একটা ওয়েব পেজ তৈরি করে রাখলেন বা আপনার এক্সিস্টিং এক্সাম্পল, এবং ওইটাকে কি কি অপটিমাইজ করলে আপনার স্পিড আপ হচ্ছে এটা লাইভে বা ওদেরকে এনাদেরকে দেখিয়ে দিলেন। ওনারা বুঝে গেল যে একটা ওয়েবসাইট কিভাবে করতে হয়। এখন স্পিড আপের ক্ষেত্রে দুটো পার্ট আছে, একটা হচ্ছে এইচটিএমএল সিএসএস আর একটা হচ্ছে অনলি ওয়ার্ডপ্রেসে যদি করতে হয়। তো আমি যেটা বলছি যে প্রথমত স্পিড আপটা এইচটিএমএল এর উপরে, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এই টেমপ্লেটের উপরে, দেন হচ্ছে ইমেল টেমপ্লেট, এই দুটো আপনি 25 ক্লাসের মধ্যে কমপ্লিট করে ফেলবেন।
আর সেকেন্ড যে অপশনটা হচ্ছে আপনি যখন ওয়ার্ডপ্রেসটা ধরবেন, ওয়ার্ডপ্রেসটাতে মূল টার্গেটটা থাকবে যে হচ্ছে আপনি স্টোর স্টোর বিল্ডিং উইথ ই-কমার্স, এই দিকটা আমরা খুলব। একটা স্টোর সেটআপ, স্টোর বিল্ডিং বা স্টোর সেটআপ উইথ ই-কমার্স, এই দিকটা যখন খুলবো তখন ই-কমার্স রিলেটেড যাবতীয় যে প্লাগইনস এর সেটিংস গুলো আছে এটা তাদেরকে বোঝাই। এটা কেমন, ই-কমার্স প্লাগইনসটা তারা কিভাবে টোটালি সেটআপ করবে উইথ প্রোডাক্ট ক্রিয়েশন। প্রোডাক্ট ক্রিয়েশনের ডিফারেন্ট টাইপ অফ ভ্যারিয়েশন থাকে, ভেরিয়েবল প্রোডাক্ট থাকে, ডাউনলোডেবল থাকে, তারপর শিপিং, কস্টিং, তারপর পেমেন্ট মেথড গুলো এটসেট্রা এটসেট্রা, টোটালটাই সেটআপ করা তাদেরকে দেখায় দেওয়া। ইভেন একটা টেমপ্লেটের ভেতরে যে পেজ বিল্ডার গুলো থাকে এগুলো দিয়ে পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, এবং ওই পেজ গুলোকে শুধু না ওই থিমটাকে কিভাবে টোটালি ডেমো ইম্পোর্ট করে হোক আর নিজে থেকে একটা ডকুমেন্টেশন পড়ে হোক কিভাবে কমপ্লিটলি সেটআপ করা যায় এটা শিখিয়ে দেওয়া। এতটুকু দিলে কিন্তু তারকে প্রোগ্রামিং এর নলেজ খুব বেশি লাগছে না ওইখানে। আমরা এই 3টা গিগ নিয়ে আগাবো, এটা হচ্ছে টার্গেট। এবং এই 3টা গিগ আমি 2 মাস পরে গিয়ে চাচ্ছি না, চাচ্ছি 25 ক্লাসের পর থেকেই তাদেরকে অলরেডি প্রিপারেবল থাকবে, এগুলো নিয়ে কাজ স্টার্ট করতে হবে ক্লাসের পাশাপাশি। যদি পসিবল হয় যে এই ট্রেনিং এর মধ্যেই তাদেরকে জব কিছু গ্রাব করে তারা নিতে পারে, আমরা তো আছি, এটা বেটার হয়। এই হচ্ছে ব্যাপার। আই থিঙ্ক যে আপনি মোটামুটি বুঝতে পারছেন আমি কোন ট্র্যাকের কথা বলছি, আর তারাও ব্যাপারটা ধীরে ধীরে দিয়ে দিয়েন তাহলে। বুঝতে- দ্রুত ডেলিভারি দেওয়া মানে আপনি পিছায় পড়ছেন, এটা কি করে সম্ভব? আমি বলি, প্রথম দিকে আমরা দুটো অ্যাসেসমেন্ট নিই, একটা হচ্ছে 25 ক্লাসের পরে, একটা হচ্ছে ফাইনাল অ্যাসেসমেন্ট নিয়ে হচ্ছে 50টা ক্লাস পরে। যখন এক্সাম হয় কিছু লোক আগে আগে জমা দিয়ে দেয়, কিছু লোক পরে জমা দেয়, কিন্তু তারা আগে জমা দিলে তাদের কিন্তু মার্ক যে আলাদাভাবে দেওয়া হয় তা কিন্তু না। আমরা দেখি হচ্ছে যে কাজটা কত ভালোভাবে করছে। আর আপনি যদি স্লো হন, এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনি কাজটা কত পরিপাটি করতে পারছেন, আমাদের যে ইনস্ট্রাকশন গুলো থাকছে সেটা ফলো করে কতটুকু করতে পারছেন। আর যিনি এখন শিখতেছেন তারা নিশ্চয়ই স্টেপ বাই স্টেপ আমাদের ইনস্ট্রাকশন গুলো পাচ্ছেন। যে টাইম অনুযায়ী যতটুকু ইনস্ট্রাকশন আপনাকে দেওয়া হচ্ছে, যতটুকু টাইম দেওয়া হচ্ছে সেইটাকে ইউটিলাইজ করে আপনি কি আউটপুট দিচ্ছেন, এটা আমার কাছে ফ্যাক্ট। কারণ আমাদের একটা রোড ম্যাপ আছে, একজন স্টার্ট আপ স্টুডেন্টসকে আমরা মানে স্টুডেন্টকে আমরা একটা স্কিল লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যে স্টেপ গুলো বা রোড ম্যাপটা আছে সেটা সে যদি ফলো করে তার জন্য এনাফ। এখন কিছু লোক অগ্রগামী থাকবে, তারা হয়তো আগে থেকে প্র্যাকটিস করেছে, বাট কিন্তু এটা তো একটা মেকানিজম, তারা হয়তো ওই ব্যাপারগুলো কমপ্লিট করে আসছে, কিন্তু তার পরের ধাপগুলো কিন্তু আপনার সাথে সামঞ্জস্য রেখেই তাকে আগাতে হবে। লাইক সে হয়তো এইচটিএমএলটা আগানো আছে বা সিএসএসটা বোঝে, আপনি বুঝছেন না। 10 ক্লাস মানে ওভার হয়ে গেছে, হয়তো 15 ক্লাস যখন ওভার হবে তখন দেখা যাবে যে সিএসএস এর আলোচনা শেষ হয়ে গেছে বা এরপরে বুট স্টার্ট হয়ে যাচ্ছে। যিনি একটু অগ্রগামী আছে তিনি হয়তো এই স্টেপ পর্যন্ত আপনার থেকে একটু এক্সট্রা আগায় আছে। আপনি যদি ইনস্ট্রাকশন গুলো কমপ্লিটলি ফলো করেন এট এ টাইম কিন্তু সিমিলার পর্যায়ে চলে আসবেন, যদি কিনা স্টাডি লেভেলটা সেম থাকে। এর পরের ধাপগুলো যখন যাবেন তখন দেখবেন যে না ঠিক আছে, সে যেটা বুঝতে পারছে আপনিও সেটা বুঝতে পারছেন, বাট ডিফারেন্সটা হচ্ছে তিনি প্র্যাকটিসটা বেশি করেছেন, আপনি কম করেছেন। এখানে একটাই ব্যাপার মেইনটেইন বা ম্যাটার করে, সেটা হচ্ছে আপনি কতটা আহ, আচ্ছা কতটা আপনি স্পিড আপ ইয়া করেছেন, স্টাডি করেছেন এবং প্র্যাকটিস করেছেন। সেখানে স্টাডি বলতে কোনো মেমোরাইজিং সামথিং আমি বলছি না। আপনি যে মেমোরাইজ করবেন, এখানে মেমোরাইজের কিছু নেই, এখানে এভরিডে আপনি কতটা প্র্যাকটিস করছেন, কিবোর্ডে কতটা আপনি প্র্যাকটিস করছেন, এটাই হচ্ছে ফ্যাক্ট। ওটাই আপনাকে স্কিল আপ করবে, আর আপনি মুখস্থ করে কখনো করে শিখতে পারবেন না। অনেক কুমার রয় কিছু বলবেন? ওকে, তো বুটস্ট্র্যাপ আলোচনা করছেন, আই থিংক এর মধ্যে এইচটিএমএল এবং সিএসএস এর ব্যাপারগুলো হয়ে গেছে জাহিদ ভাই।
HTML এবং CSS দিয়ে তারা কি কাস্টম কোনো টেমপ্লেট করতে পারে? আচ্ছা, ওইটা একটু পরিপাটি করা ট্রাই করতে হবে, কারণ কি যখন আমরা ইমেল টেমপ্লেট ক্রিয়েট করব তখন ওই ব্যাপারটা সিএসএস এর ব্যাপার, HTML এর ব্যাপারটা একটু ভালো নলেজ না থাকলে কিন্তু হবে না। তো বুটস্ট্র্যাপ এখন এখানে যারা আছেন, এখানে যদি ম্যাক্সিমাম পিপল থাকেন যারা হচ্ছে আপনার HTML CSS এ আগানো এবং বুটস্ট্র্যাপটা শেখার জন্য রেডি, এইটা আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স দাঁড় করাতে হবে যে আমি আসলে মেজর পোর্শন কি উইকনেসটা বেশি, মেজর পোর্শন উইকনেস বেশি থাকে, ইভেন যারা একটু এগিয়ে আছে তাদেরও স্ট্রাকচারাল প্রবলেম আছে কিনা। যদি দেখা যায় যে স্ট্রাকচারাল প্রবলেম মোটামুটি বেশি, তাহলে আপনি একটু সময় নেন। আপনি স্ট্রাকচার আঁকার পরে তাদেরকে করতে দিবেন এবং আপনারটা চেক করার পরে আপনি যদি প্রবলেম হয় সেটা সলভ করে দিবেন। Very good. ঠিক আছে, এই যে ফারহান ইশরাক বলতেছেন যে আমরা বানাইছি অনলি টেবিল দিয়ে ওয়েবসাইট, এখন এটা ভেরি গুড, এটা খুব একটা ভালো কাজ হয়েছে। আবার নতুন করে আপনারা একটু এটা করবেন যে স্ট্রাকচারাল ব্যাপারটা মাঝে মধ্যেই দিবেন। হতে পারে বুটস্ট্র্যাপ এখন আলোচনা করতে চাচ্ছেন, তো বুটস্ট্র্যাপে আরো ইজিলি স্ট্রাকচার করতে হবে, কিন্তু যখন ইমেল টেমপ্লেট করবে ওখানে তো বুটস্ট্র্যাপ হবে না। দেন রেসপন্সিভ যখন ইস্যু দাঁড়াবে তখন বুটস্ট্র্যাপ আপনাকে ওইটা হেল্প করবে, তখন কাস্টম করতে হবে তাকে। কিছু কিছু কাজ আপনাকে কাস্টম করতে হবে, বাট আমি চিন্তা করছি যে যদি সিএসএস এর নলেজটা লাগে স্ট্রাকচারাল প্রবলেমটা না থাকে তাহলে কোনো সমস্যা হয় না অন্য অন্য সেকশন গুলোতে। এখানে যদি প্রবলেম থেকে যায় তখন কিন্তু ওই বুটস্ট্র্যাপ দিয়েও কনফিউজ থাকবে। পিগমেন্ট আলাদা করা, একটা ডিজাইন দেখে, লাইক আমি একটু শর্টে আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাই। ধরে নিই একটা টপিক বের করি। আমি যেটা বলছি সবাই একটু দেখে বুঝতে পারবেন। কি, 10 মিনিট? আমি এখনই ছেড়ে দিচ্ছি। আমি জাস্ট হালকা একটা জিনিস দেখাবো। তো এখানে আমাদের ইউজ অনলাইন টেমপ্লেট আমরা দিতে পারছি অনেক। আমি একেবারে সিম্পলেস্ট কিছু টেমপ্লেটের এক্সাম্পল মনে করি এইটা। এই টেমপ্লেটটা এতটুকু, এখান থেকেই যদি দেখাই, এই যে ডিজাইনটা আছে, এখন এই ডিজাইনটা আমরা চিন্তা করি আচ্ছা ঠিক আছে এটা স্ট্রাকচার করতে হবে। তো প্রথম যে চিন্তাটা আসে, এখানে লোগো, এখানে নেভিগেশন, আর এটাকে কিভাবে র্যাপ করব? কি একটা বড় ডিভ নিব, তার মধ্যে দুটো পার্ট দিব, নাকি একটা ডিভের মধ্যে আরো দুটো ডিভ নিব? এইটা কি হবে? এখানে তো দেখতে পাচ্ছি একটা লেখা আছে, উপরে বাটন আছে, এটা কি পুরোটাই ইমেজ নাকি লেখা? আচ্ছা ঠিক আছে, যদি লেখাই থাকে
তাহলে এইখানে একটা বড় ডিপ নিলাম, তার ব্যাকগ্রাউন্ড ছবি দিলাম, তার মধ্যে কন্টেন্ট দুটো দিয়ে দিলাম। বিষয়টা এরকম আছে। আবার এইখানে লিখলাম হেডলাইন, এখানে 3টা বক্স আছে। কিন্তু এই যে এই ডিজাইনটা যদি আমরা আপনার স্ট্রাকচার নিয়ে আসতে চাই, যে কার আন্ডারে কে আছে, সেটা আগে অ্যানালাইসিসটা এভাবে করে নিতে হবে। আপনি এইভাবে একটু দেখালে আমার মনে হয় তারা ইজিলি গ্রাফ করতে পারবে যে এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন। তো এটাকে যদি এখন আমি চিন্তা করি যে আমি এটাকে স্ট্রাকচার আনবো, আমার নেভিগেশন আছে, এটা হচ্ছে ফুল পেজ, ফুল পেজ। এবার আমি যদি ধরে নেই যে আমার নেভিগেশনটা তৈরি করতে হবে উপরে, তাহলে এইটা হচ্ছে মেইন একটা দিক, যেটা 100% এদিক ওদিক ওয়াইড থাকবে, এবং তার মাঝখান বরাবর হচ্ছে আমার এখানে সিগন্যাল, তাই না? তাহলে আমাকে নেভিগেশনের জন্য এখানে এইভাবে আর একটা দিক দিতে হবে। তার মধ্যে দেখা যাচ্ছে এক পার্টের লোগো আর এক পার্টে হচ্ছে আপনার নেভিগেশন। এটা হচ্ছে আপনার এটা হচ্ছে স্ট্রাকচারাল ব্যাপার। দেন যদি থিঙ্ক করি আমার ব্যানারটা আছে, তাহলে ব্যানারটা হচ্ছে বড় একটা ইমেজ, তার মধ্যে কিন্তু মাঝখানে একটা ডিপ আছে। আমরা যেহেতু সবগুলোই এই এরিয়ার মধ্যে রাখছি, তাহলে এই এরিয়ার মধ্যে এরকম একটা করব। তার মধ্যে চাইলে আমি আমার হেডলাইনটা, আমার এই লেখাটা এবং একটা বাটনটা দিতে পারছি। এরপরে চলে আসি সেকেন্ড সেকশনে, থার্ড সেকশনে, যেখানে আমি বড় একটা আবার এরকম দিয়ে দিলাম। এইখানে মাঝখানে আর একটা রাখতে হবে, এই আইডেন্টিফাই করলাম। দেন আমি কি করবো, আমার হেডিং এর জন্য এই পার্টটার জন্য আমি আর একটা ডিপ নিলাম, বলে দিলাম তার টপে হচ্ছে একটা হেডলাইন থাকবে, নিচে আর একটা ফিগার লেখা যোগা আছে মাঝখানে। দেন এই সেকশনটা কিভাবে কাজ করবে, এখানে 3টা বক্স নিতে হবে, তাই না? 3টা বক্সটা আগে মেইন একটা বক্সের মধ্যে নিই, আমি উপরের সাথে নিচের আলাদা করে দেওয়া এটার জন্য। এরপরে আমি 3টা বক্স দিব এইভাবে। আমি বুঝাতে চাচ্ছি যেটা, এটা হচ্ছে যে এই একটা ডিজাইনকে দেখার পরে এই ডিজাইনটাকে এখন এই বক্সের ভিতরে কি করব, একটা আইকন দিব, একটা হেডলাইন দিব, একটা লেখা দিব, ইচ অ্যান্ড এভরিওয়ান। অর্থাৎ একটা ডিজাইনকে দেখে সেটাকে আমি কিভাবে স্টেমেলে যখন আনবো, আমাকে ডিপ গুলো কয়টা কি দিয়ে হতে হবে। দেখেন এখন এই স্ট্রাকচারের আমি একটা, মানে এই যে ডিজাইনটার একটা স্ট্রাকচার এখানে ড্র করলাম, আমার কাছে কিন্তু এখন সব ভিজিবল, যে কয়টা ডিপ হবে, কোন ডিপের মধ্যে কয়টা ডিপ যাবে, কোন সেকশনটা কোন ডিপে যাবে, এটাকে আইডেন্টিফাই করা গেল এখন। ঠিক আছে। জি স্যার। এইটা যখন করবেন তখন কিন্তু এখন কোডে যখন আপনি ঢুকবেন, তখন আপনাকে এই সিকোয়েন্সটা ফলো করতে হবে, যে ম্যান্ডেটরি একটা ডিপ আছে বাইরে, তার মধ্যে কয়টা সেকশন আছে, 3টা, এটা একটা, এটা একটা, এটা একটা, 3টা সেকশন আছে। ইচ সেকশনের মধ্যে আবার একটা মেইন করে ডিপ আছে। তো তখন কিন্তু কোডিং এ আপনার এই হেজিটেশনটা বা আপনার ইয়াগুলো থাকবে না, কনফিউশন গুলো থাকবে না, যে আমি কিভাবে স্টার্ট করব। এইটা হচ্ছে বড় একটা ফ্যাক্ট, যে আমি কিভাবে স্টার্ট করব এবং আমার টোটাল ডিজাইনটা কিভাবে আইডেন্টিফাই করব। যখন আপনি 3টা 4টা লেআউট এইভাবে অ্যানালাইসিস করতে পারবেন, আলাদা করতে পারবেন স্ট্রাকচার, তখন এনি কাইন্ড অফ ডিজাইন আপনার জন্য ফ্যাক্টর না। এখন যে ফ্যাক্টর সেটা হচ্ছে এটাকে আইডেন্টিফাই করাই আপনার জন্য টাফ হয়ে যাচ্ছে, আই থিঙ্ক, তাই না? তো আমি মনে করছি যে এইভাবে যদি একটু দেখানো হয়, তাহলে হয়তো বা তাদের জন্য কিছুটা ব্যাপারগুলো সহজ হতে পারে। বাদ বাকিটা আপনি কিভাবে তাদেরকে ডেলিভারি দিবেন তা আমি আর। দেন আপনি ওই একটা ডিজাইন দেখানোর পরে সেটাকে চেষ্টা করেন যে তাদেরকে এইভাবে স্ট্রাকচারটা তাদের মাধ্যমে বের করেন, যে আপনি এটা একটা স্ট্রাকচার বানায় আমাকে দেখান, যে আপনি কতটা ডিজাইনটাকে আন্ডারস্ট্যান্ড করছেন, এই একটা ডিজাইন কি কতটা বুঝতে পারছেন। যতটা বুঝতে পারবে ততটাই তার জন্য কোডিং এ ইজি হবে। ছোট ছোট ডিজাইন দেন, একটা বক্স,
সেটার ভিতর থেকে লাইক আমি একটা বড় জিনিস দেখেছি, আপনি শুধুমাত্র যে নিচের একদম লাস্ট পার্টের বক্স গুলোকে কিভাবে সে ডিজাইন করবে, এটার জন্য তার অ্যানালাইসিস, এটা করলে একটা পর্যায়ে গিয়ে আপনি ডিজাইন দেওয়ার পর তাকে বলতে হবে না যে দুটো ডিম নেন, এটার মধ্যে এটা নেন, এটার মধ্যে ওটা নেন, ওইটা সে আইডেন্টিফাই করে নিবে। তাহলে দেখা যাবে যে স্ট্রাকচারাল প্রবলেমটা তার আর থাকছে না। কিন্তু আমরা ওই তাদেরকে অনেক কিছু নিজেরা করে দিই, নিজেরা করে দিলে তাদের তো প্র্যাকটিসটা হয় না, তারা কিন্তু এই জায়গাটায় বারবার আপনাকে সলভ দিতে হয় সলিউশন। আমি ছবিটা তুলে রাখছি, এটা আমি দিয়ে দিচ্ছি আপনাকে, আপনি চাইলে তাদেরকে এটা শেয়ার করা দিতে পারেন। আপনাকে হ্যাং আউটে দিচ্ছি। হ্যাঁ, তারা একটু এটা থেকে পরবর্তীতে যেন মানে ওই ম্যাটারটা দেখতে পারে। ঠিক আছে, তাহলে আমি আপনাকে মোটামুটি রোড ম্যাপ দিলাম যে আমরা আসলে কি আগাবো তাদেরকে নিয়ে কিভাবে। আপনি ওনাদেরকে ওই ব্যাপারগুলো একটু নলেজে দিবেন যেভাবে আপনার তাদেরকে দেওয়া যায়। আই থিঙ্ক যে আমরা এই 50টা ক্লাসের মধ্যেই একটা পর্যায়ে নিয়ে আসার ট্রাই করবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, আমি তাহলে লিভ করছি, আপনারা তাহলে ক্লাস কন্টিনিউ করেন। আর যারা এখন ক্লাসে আছেন কন্টিনিউ করছেন, আই হোপ যে আপনারা এখানে এট দ্য এন্ড পর্যন্ত একটা পর্যায়ে অর্থাৎ ফ্রিল্যান্সার হয়ে তারপরে যাবেন। কমিটমেন্টটা মধ্যে রেখে দিয়ে জি তারপরে। স্যার। ঠিক আছে, আমরা আছি, আপনারা যতটুকু লাগে আমাদেরকে প্রবলেমগুলো বলবেন, সেভাবেই মেনটেন করে দেওয়া হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ইনশাল্লাহ। ঠিক আছে, অবশ্যই দোয়া করি আপনারা সেই চেষ্টাটা করবেন, রেগুলার এক্সারসাইজ করবেন। ঠিক আছে জাহিদ ভাই, আমি তাহলে লিভ করছি, আপনি ক্লাস কন্টিনিউ করেন। ঠিক আছে, আদাব স্যার। আদাব। না স্যার, আপনি বলেন স্যার। বলা নিষেধ না স্যার।
স্যার কেমন, আমি কি গুছায় বলতে পারি না আমি। জি স্যার, আমি জানি বাট কি দিন বলে গুছায় বলতে পারি না। আরে চেষ্টা করেন, চেষ্টা করেন। ঠিক আছে স্যার। জি স্যার। স্যার বুটস্ট্র্যাপ হচ্ছে স্যার একটা ফ্রেমওয়ার্ক, যেখানে মনে করেন যে আপনার ওখানে HTML CSS জাভাস্ক্রিপ্ট jQuery সবকিছু থাকে, বাট ওটা লিঙ্ক আপ করতে লাগে। যদি লিঙ্ক আপটা আমরা করতে পারি সুন্দরভাবে, তাহলে আর যদি স্ট্রাকচারটা ভালো মতো জানি যে বুটস্ট্র্যাপের, তাহলে কাজ করা খুব ইজিলি সহজ। যে কোনো একটা ট্যাম্পলেট দিলেও খুব তাড়াতাড়ি ইজিলি করতে পারবো, যদি আমরা লিঙ্ক আপটা এবং কি কোথায় কি ব্যবহার করতে হবে এটা যদি সঠিকভাবে জানি, বা কিভাবে ডিপ ভাগ করতে লাগে বুটস্ট্র্যাপে এটা যদি শিখি, তারপরে স্লাইডার কিভাবে কি করব এগুলো যদি শিখি অ্যাড করতে। এই বুটস্ট্র্যাপ হচ্ছে মেইন হচ্ছে লিঙ্ক আপ করাটা। লিঙ্ক আপ করতে কিন্তু সবাই পারে না। লিঙ্ক আপ করতে গেলে দেখা যাচ্ছে যে প্রবলেমে অনেকজনে পড়ে যাবে। তারপরে ডিপ ভাগ করতে মনে করেন যে স্ট্রাকচারটা ওই যে স্যার যে দেখাইলো, স্ট্রাকচারটা যদি ভালো মতো সবাই করতে পারে, যে আমি একটা পিকচার নিলাম বা একটা PSD নামাইলাম পিকচার, এখন আমি যদি ভাগ করে নিই এভাবে যদি বুটস্ট্র্যাপ করতে যায়, তাহলে দেখা যাবে যে করার পরে রেসপন্সিভ অটোমেটিকলি চলে আসবে। কিছু কিছু কোড লিখলি যিনি বলে রেসপন্সিভ হয়ে যাবে বুটস্ট্র্যাপে। না স্যার। স্যার আমি একটা ওই যে দুই একজন স্যার যে বললো না যে জি জানি, স্যার ওদের কাছ থেকে শুনলে মনে করেন যে আমারও ক্লিয়ার হবে ওরও ক্লিয়ার হবে আর কি। তারপরে কোথায় ভুল হচ্ছে তাহলে মনে হচ্ছে কমিউনিকেশন। স্যার আমি যেটা জানি সেটা বলতেছি। জি স্যার ওরকমটাই, এই গুগলে সার্চ করে দেখছি। না স্যার দেখা হয়নি স্যার। কেউ একজন বলবেন ফ্রেমওয়ার্ক কি জিনিস?
ফ্রেমওয়ার্ক সম্পর্কে আপনারা কি একটু বলবেন যে কে কে জানেন ফ্রেমওয়ার্ক কি জিনিস? আমি বলবো হ্যাঁ, আপনি কথা বলবেন একটু ধীরে ধীরে, আপনি অনেক দ্রুত কথা বলেন। আচ্ছা ফ্রেমওয়ার্ক হচ্ছে আমার ফ্রেমওয়ার্কের সাথে সাথে বাংলা অর্থ হচ্ছে কাঠামো আর কি। হ্যাঁ, কাঠামো আমাদের হচ্ছে আমরা যখন ওয়েবসাইট বানাই তো এমন কতগুলো টাস্ক আছে যেগুলো হচ্ছে আমাদের সবসময় ব্যবহার করতে হয়। যেমন গতকালকে আমরা হচ্ছে প্লটের ব্যবহার করছি। তো ডানে বামে নিয়ে যাওয়া, লেআউট বানানো, বিভিন্ন কাজ, কিছু কমন বিষয় আছে যেগুলো হচ্ছে আমাদের প্রত্যেকেরই করা লাগে। আর কিছু কাজ আছে যেগুলো হচ্ছে মানে প্রত্যেকের হচ্ছে আমাদের অনেক সময় নিজে নিজে শুরু থেকে করতে গেলে অনেক সময় লাগবে। এই জন্য ফ্রেমওয়ার্ক হচ্ছে যেমন যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিভিন্ন রকম ফ্রেমওয়ার্ক থাকে। সিএসএস এর ক্ষেত্রে ফ্রেমওয়ার্ক যেটা সেটা হচ্ছে এখান থেকে অ্যাডিশন মানে আগে থেকেই কিছু সিএসএস আমাদের জন্য লেখা আছে। এটা আমরা খুব সহজে ব্যবহার করে যে কোনো ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা কিংবা যে কোনো কম্পোনেন্ট তৈরি করা। কম্পোনেন্ট বলতে ওয়েবসাইটে যে ছোট ছোট বিষয়গুলো আছে, যেমন বাটন একটা কম্পোনেন্ট দিতে পারে, একটা কার্ড একটা কম্পোনেন্ট দিতে পারে, স্লাইডার একটা কম্পোনেন্ট দিতে পারে, অ্যালার্ট একটা কম্পোনেন্ট দিতে পারে। এই জিনিসগুলো আগে থেকেই সুন্দর করে বানানো আছে। আর এই জিনিসগুলো হচ্ছে মোবাইলে এরকম দেখাবে, ডেস্কটপে এরকম দেখাবে, ট্যাবলেটে এরকম দেখাবে, এগুলো সুন্দর করে ডিজাইন করা আছে। আমরা যদি ওই সিএসএস স্টাইল ব্যবহার করি আর যদি তাহলে হচ্ছে এই জিনিসগুলো খুব সহজে অনেক অনেক সিএসএস কম লিখেই আমরা পুরো ওয়েবসাইটটা বানাতে পারবো। তো ফ্রেমওয়ার্ক বলতে মূলত এটাকে বোঝাচ্ছে যে আগে থেকেই কেউ কিছু লিখে রাখছে, একটা সুন্দর স্ট্রাকচার তৈরি করে রাখছে, ওইটা হচ্ছে আমরা আমাদের কোডের মধ্যে ব্যবহার করবো। যেমন হচ্ছে আরো মানে স্ক্রিনশট দিয়ে বলতে ভালো হতো মনে হয়। আচ্ছা ঠিক আছে তাহলে স্ক্রিন শেয়ারে যাবো আমরা আগে থিওরিটিক্যালি সবার মাথায় একটা জিনিস দিতে চাই, তারপর আমরা স্ক্রিনে যাব। এখন স্ক্রিনে আমাদের কোনো ইস্যু নাই, আমরা মুখে মুখে বুঝতে চাই যে এটা কি। আচ্ছা যেমন গতকালকে উদাহরণ হচ্ছে আমি স্লট লেফট স্লট রাইটের জন্য হচ্ছে ফুল লেফট ফুল রাইট লিখেছিলাম। তো এগুলো হচ্ছে আমরা বরাবরই ব্যবহার করে থাকি ডানে বামে সরানোর জন্য। তো এই জন্য হচ্ছে ফ্রেমওয়ার্কের মধ্যে এগুলো আগে থেকে ডিফাইন করা আছে। যেমন যদি আমরা চিন্তা করি যে একটা বাটন হচ্ছে প্রাইমারি বাটন, সেকেন্ডারি বাটন থাকে, হচ্ছে ব্লু কালার বা রেড কালার। তো এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা যখন এগুলো দেখা যাবে যে প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য কমন বিষয়, যে আমাদের একটা নেভিগেশন বার থাকবে, যেখানে লিঙ্কস থাকবে, এরপরে হেয়ার থাকবে, ফুটার থাকবে, তারপর স্লাইডার থাকতে পারে। তো এই জিনিসগুলো হচ্ছে যদি আমরা প্রত্যেকবার নতুন করে বানাতে যাই আমার অনেক সময় লাগবে। তো এই জন্য যেটা করছে কিছু কিছু লোক যারা আছে তারা হচ্ছে আগে থেকেই একটা সিএসএস লিখে রাখছে। এই সিএসএস হচ্ছে কাস্টমাইজ করা সহজ এবং এটাকে ব্যবহার করা সহজ। এটাই হচ্ছে মূলত সিএসএস ফ্রেমওয়ার্কের বিষয়টা আর কি। আচ্ছা, এই তামান্না একটু মাইকে আসেন। স্যার আমি একটু বলি স্যার। আচ্ছা, একটু আমরা তামান্নার কথা শুনি। আপনার এখানে হ্যাঁ জি শোনা যাচ্ছে। জি স্যার। ফ্রেমওয়ার্ক বলতে বলতে গেলে কাঠামো বা স্ট্রাকচারের মতো, যে আমি একটা কাজ করব মানে এরকম কিছু ডিফল্ট আগে থেকে এরকম কিছু স্ট্রাকচার তৈরি করা থাকতে পারে। তো ওগুলো ইউজ করে আমরা আমাদের ওয়েবসাইট ডিজাইনে আমাদের কাজে লাগাতে পারি। এরকম এই রিলেটেড কিছু আমি একটু জানি না। আচ্ছা ঠিক আছে, আপনার ওখানে মনে হয় কাজ হচ্ছে তাই না, বিল্ডিং এর? জি স্যার। আচ্ছা ঠিক আছে, একটু মাইকটা বন্ধ করে দেন, আসলে অনেক সাউন্ড আসতেছে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা সরি, সুভাষ রায় বলেন। হ্যাঁ জি স্যার বুস্টার ফ্রেমওয়ার্কটা হচ্ছে এরকম একটা বিষয়, যেরকম মনে করেন যে আপনাকে বলা হলো যে বলে একটা বাড়ি দেওয়া হলো, বাড়িতে মনে হচ্ছে সবকিছু দেওয়া আছে, মনে হচ্ছে বাসায় কেউ নেই,
আমাদের এটা ব্যবহার করতে হবে আপনাকে হুম, আমাদের HTML CSS জাভাসি সবকিছু দেওয়া আছে হুম, আর এটা সুন্দর করে ব্যবহার করতে শিখতে হবে হুম। এর জন্য যে একটা গুগল গাইডলাইন দিচ্ছে আচ্ছা গুগলের মাসফিক গাইডলাইন দিয়ে আমরা শুরু করে গুগল আচ্ছা আচ্ছা আমরা একটু আর একটু কথা বলে আসি, তাহলে এটা ক্লিয়ার হবে। মাসফিক কিছু বোঝা গেল? মাসফিক জি ভাই। আচ্ছা বলো দেখি কি বুঝতে পারলা? ভাই আমরা বিভিন্ন জিনিসের জন্য আমরা গুগল থেকে বিভিন্ন টেমপ্লেট দেখি। আমার কাছে মনে হলো এই ফ্রেমওয়ার্ক বিষয়টা হচ্ছে জাস্ট অ্যাজ লাইক এ টেমপ্লেট। মানে টেমপ্লেট, এই টেমপ্লেট কি জিনিস? আমি তো আবার টেমপ্লেটেরও বাংলা বুঝি না, আমার এখন এটা বুঝাই বলো। মানে হচ্ছে যে একটা আগে থেকে বানানো একটা স্ট্রাকচার, একটা কাঠামো যেইটা আমরা ইউজ করে সেটা এডিট করতে পারি, সেটা বিভিন্ন ভাবে আমাদের মতো করে, মানে তারা যে স্ট্রাকচারটা করে দেবে সেটার মতো করে আমরা বিভিন্ন ভাবে সেটাকে সাজিয়ে দিতে পারি। আচ্ছা ওকে মানে এরকমই। ওকে। শুভ আমার কাছে মনে হয় শুভ রায় কিছু বলবেন? শুভ রায়। মোকাদ্দেস আলী কিছু বলবেন? জি স্যার। জি বলেন দেখি, ফ্রেমওয়ার্ক কি জিনিস বা বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক কি জিনিস? ফ্রেমওয়ার্ক সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রি ডিফাইন্ড কিছু ইয়া থাকবে, স্ট্রাকচার থাকবে। আরে একটু বাংলা বলেন না, ইংরেজি তো আমি একটু কম বুঝি। মানে আগে থেকেই কিছু স্ট্রাকচার করা থাকবে, ওগুলো আমাদের কাজে লাগাতে হবে। আচ্ছা, বাপ্পি হোসেন কিছু বলবেন? আরাফাত শিকদার। ভাইয়া আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে আগে থেকে লেখা একটা কোড, যেটাকে আমরা এডিট করে আমাদের ওয়েবসাইটের, আমাদের পছন্দ মতো একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারি আমাদের HTML ফাইলের সাথে অ্যাড করে। আমার কাছে মনে হয় যে এটাই বেস্ট উত্তর। এতক্ষণ পর্যন্ত আমরা যা যা শুনতেছিলাম, মনে হয় যে এটাই হচ্ছে একটা বেস্ট উত্তর। কি বলেন সবাই? আবার বলেন তো কি বললেন? ভাইয়া এটা হচ্ছে আগে থেকে কোড লেখা একটা ফাইল, যেটা আমরা আমাদের HTML ফাইলের সাথে অ্যাড করে আমরা আমাদের পছন্দ মতো ওয়েবসাইটটাকে ডিজাইন করতে পারবো। আচ্ছা, সনৎ কুমার রায় বলেন দেখি, বোঝা গেল কি বলতেছে আরাফাত? জি স্যার, আমি বুঝতে পারছি। সবার কথার উপরে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে এটা একটা ছবির নকশা, যেটা আমি নিয়ে এসে আমি কোথায় লাগাবো, কোন ছবি লাগাবো। ওকে, আচ্ছা এবার আমি একটু সহজ করি। সেটা হলো যে মনে করেন আমি যদি চা খেতে চাই, তাহলে আমাকে চায়ের গাছ লাগাতে হবে, কিছুদিন অপেক্ষা করতে হবে, চায়ের গাছটা বড় হবে, চায়ের পাতা তুলতে হবে, চায়ের পাতা শুকাইতে হবে, চায়ের পাতা মেশিনে দিতে হবে, সেইখানে একটা নির্দিষ্ট প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে, তারপরে আমি চা খেতে পারবো। প্রকৃতপক্ষে কি আমরা এইভাবে চা খাই? আমরা কিভাবে চা খাই বলেন তো? বাজার থেকে চা পাতা, দুধ, চিনি কিনে তারপরে বানাই। রেডি করে তারপরে আমরা চা খাই। মানে চা অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়। বিভিন্ন বড় বড় কোম্পানি আছে যারা করে কি, যাদের বাগান আছে তারা ওখান থেকে পাতা সংগ্রহ করে মেশিন টেশিন দিয়ে প্রসেস করে একেবারে প্যাকিং করে একবার আমার বাসার পাশে একটা দোকানে নিয়ে এসে রেখে দেয়। আমি জাস্ট দোকান থেকে যেয়ে টাকা দিয়ে কিনে নিয়ে এসে খেয়ে ফেলি। তাহলে এই যে দুইটা প্রসেস, একটা প্রসেস হচ্ছে আমি নিজে চারা লাগাইলাম,
নিচে সেটার মধ্যে পানি দিতে থাকলাম, বড় হতে থাকলো, তারপরে পাতা সংগ্রহ করলাম, তারপরে প্রসেসিং করলাম। এর সবটুকু কাজ আমি নিজে করলাম, এবং সবটুকু কাজ করতে হলে, একবার চা খেতে হলে আমাকে 1 মাস, 2 মাস, 3 মাস সময় দিতে হবে, চায়ের পাতাটা বড় হতে হবে। কিন্তু কেউ একজন যখন আমার জন্য এই কাজগুলো করে ফেলছে, তখন আমরা অল্প টাকার বিনিময়ে তার কাছ থেকে সেই জিনিসটা নিয়ে দ্রুততম সময়ে আমরা চা খেতে পারছি। এই যে দুইটা কাজের মধ্যে পার্থক্য, যে কেউ একটা কাজ অলরেডি করে রাখছে, আমি আমার মতো করে সেটা ব্যবহার করতেছি। আমি চায়ের মতো প্রয়োজনীয় হলে দুধ দিলাম, কেউ বলে যে আমি দুধ চা খাই না, তাহলে আমি অন্য কিছু দিলাম, আদা দিলাম। আরেকজন বলে যে না, আদা আমার ভালো লাগে না, আমি অন্য কিছু দিলাম। তাহলে তৈরি জিনিসটার উপরে আমরা কাজ করতেছি। এতদিন পর্যন্ত আমরা যেভাবে কোড লিখছি, সেখানে আমরা বারবার ডিপ নিচ্ছি, বারবার মেনুর কোড লিখতেছি, বারবার ছবির জন্য কোড লিখতেছি, ডান দিকে যাবে না বাম দিকে যাবে। এখন দেখা গেল একটা কোম্পানি তারা করলো কি, ডান দিকে নেওয়ার জন্য, বাম দিকে নেওয়ার জন্য, মেনু বানানোর জন্য, ডিপ বানানোর জন্য, যেহেতু কাজগুলো বারবার করতে হয়, ওরা অটোমেটিক বলে দিল যে গো রাইট। ওই গো রাইট লিখে দিলে দেখা যায় যে এখন ডানে বামে চলে যায়, আমাদেরকে আর কিছু করতে হয় না। অথবা মনে করেন একটা জিনিসকে সেন্টারে নিয়ে যাব, তো সেন্টারে নিয়ে যাওয়ার জন্য আমাদের টেক্সট অ্যালাইন সেন্টার লিখতে হয়, এটা করতে হয়, ওটা করতে হয়। ওরা দেখা গেল কি সেন্টারে নেওয়ার জন্য যাবতীয় কোড ওরা লিখে রাখছে, আমরা শুধুমাত্র বলে দিই যে এই অংশটুকু এটা করলে এই কাজটা হয়ে যাবে। এই ধরনের বিষয়গুলোকে বলা হয় ফ্রেমওয়ার্ক। আধুনিক যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট টেকনোলজি আছে, সেখানে 90 থেকে 95% ওয়েবসাইট বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক ব্যবহার করে তৈরি। কারণ এত বেশি সুবিধা, এত বেশি অপরচুনিটি, যে একটা ওয়েবসাইট তৈরি করতে যদি আমাদের 1 মাস সময় লাগার কথা, বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক ব্যবহার করলে সেটা 5 দিনে ওয়েবসাইটটা তৈরি করা সম্ভব। এত দ্রুত কাজ করা যায়। আমরা যে এত সুন্দর সুন্দর ওয়েবসাইট দেখি, এই ওয়েবসাইটগুলো আমরা যদি স্বাভাবিক নিয়মে করতে যাই, আমাদের প্রচুর সময় খরচ হবে। কিন্তু বুটস্ট্র্যাপ যদি আমরা ব্যবহার করি, অল্প সময়ে আমরা সেই কাজগুলো করতে পারবো। তো এইটুকু আলোচনা কি সবাই বুঝতে পেরেছেন? একটু চ্যাট বক্সে লিখবেন। ওকে, ধন্যবাদ। আমরা একটু 10 মিনিটের জন্য একটু ব্রেক নিব, আরেকবার একটু পায়চারি করে আসেন, পানি খেয়ে আসেন, ফোনে কথা বলে আসেন, দেন আমরা আমাদের ফাইনাল আলোচনায় চলে যাব। যে প্রথমে আমরা শিখছি একটা ওয়েবসাইট টেবিল দিয়ে তৈরি করা, তারপরে আমরা শিখছি ডিপ দিয়ে তৈরি করা, এবার আমরা শিখব বুটস্ট্র্যাপ দিয়ে কিভাবে ওয়েবসাইট তৈরি করা যায়। ফারহান, একটু আপনার স্ক্রিনটা শেয়ার করবেন। হ্যাঁ, আপনি একটু লিখে দেন পেইন্টে যে আমাদের 10 মিনিট ব্রেক। সবাই যেন, কেউ কম্পিউটার ছেড়ে যাওয়ার দরকার নাই, পেইন্ট সফটওয়্যারে লিখে দিন, মানে কম্পিউটার ছেড়ে যাওয়ার প্রয়োজন নাই। আপনারা এমনি পায়চারি করে আসেন, কথাবার্তা বলে আসেন, আমরা মূল আলোচনায় চলে যাব।
আমরা এতক্ষণ কনসেপচুয়াল আলোচনা করলাম যে আসলে বুটস্ট্র্যাপ কি, আর ফাঁকে এই ওয়েবসাইটটা একটু সবাই দেখতে থাকে।